জিয়াউর রহমানের রাজনীতির কথা অল্প কিছু বলতে চাই। তিনি যখন এই বিএনপি প্রতিষ্ঠা করেন, বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা ছিল। সেই শূন্যতাকে পূরণ করার জন্য সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং যে আদর্শ, সেই আদর্শ আজকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আদর্শ বলতে আমরা যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আজকে যখন আমরা দেখি যে চতুর্দিকের ষড়যন্ত্র, দেশে বিদেশের ষড়যন্ত্র আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তখনই বাংলাদেশি জাতীয়তাবাদ কতটি গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন। জিয়াউর রহমান বলতেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জনগণের মধ্যে কঠিন ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করতে হবে। কিসের জন্য? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কিসের জন্য? অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে কিন্তু একই কথা আজকেও প্রযোজ্য। তাই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদের যে জাতিসত্তার পরিচয়, প্রকৃত জাতিসত্তার পরিচয় তিনি দিয়ে গিয়েছেন, যেটা যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে এই বাংলাদেশি জাতীয়তাবাদের পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা হবে না। যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন তারা 5 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু আমাদের জাতিসত্তার পরিচয়ের পরিবর্তনের কথা তারা কোনদিন মুখে হাতেও সাহস পান। শহীদ জিয়াউর রহমান এই ধরনের একটি আমাদের জাতিসত্তার পরিচয় দিয়ে গেছেন। তিনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার ব্যবস্থা দিয়ে গেছেন এবং যে সংবিধান 70-90 ভাগ মুসলমানকে পরিচালিত করবে দিয়ে গেছেন, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এদেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল গণতান্ত্রিক পরিবেশের জন্য, আর মুক্তিযুদ্ধের পরে যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। শহীদ জিয়াউর রহমান আবার সংবিধানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে এবং তারপরে আজকে শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া আজকে সংসদীয় গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করেছে। তাই শহীদ জিয়াউর রহমান শনিবার বাংলাদেশের কথা বলেছেন, বিপ্লবের কথা বলেছেন। তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে, খাল কেটে পানি এনে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য তিনি বিপ্লব শুরু করেছিলেন। আজকে শহীদ জিয়াউর রহমানের সেই বিপ্লব সফল হয়েছে। 7.5 কোটি মানুষ ছিল 1974 সালে, তখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। আর 14 কোটি মানুষের দেশে এইবার 3 বার বন্যা হওয়ার পরেও ইনশাআল্লাহ একজন লোকও না খেয়ে থাকে না। অর্থাৎ দেশে খাদ্যের উৎপাদন অবশ্যই বৃদ্ধি হয়েছে। এই কাজগুলো করার জন্য শহীদ জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন এবং আজকে 19 দফা কর্মসূচিগুলো আবার আপনারা পড়বেন, পরে এক একটা করে বিশ্লেষণ করে দেখবেন। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশেও শহীদ জিয়াউর রহমান যে 19 দফা কর্মসূচি দিয়ে গিয়েছিল প্রত্যেকটি আজকে প্রযোজ্য এবং আমাদের বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 19 দফার ভিত্তিতে আজকে দেশকে উন্নয়ন উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের আপনারা বলেছেন আজকে বক্তব্য রাখা হয়েছে, আমাদের অনেক অর্জন আপনাদেরকে তারেক রহমান যখন প্রশ্ন করেছে আপনারা নিজেরাই বলেছেন, যেগুলো বলেন নাই তার মধ্যে দু একটা আমি উল্লেখ করতে চাই। যেমন প্রাথমিক বিদ্যালয়ে শতকরা 40% গরিব ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হয়েছে, যার জন্য প্রত্যেক বছর আমাদের নিজস্ব সম্পদ থেকে প্রায় 650 কোটি টাকা দিতে হয়। এই প্রাইমারি স্কুলের বৃত্তি প্রবর্তন এটা একটি যুগান্তকারী ঘটনা, যার জন্য আজকে আমাদের প্রাইমারি শিক্ষায় আজকে এনরোলমেন্ট আজকে আমাদের 90-এর উপরে উঠে গেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমাদের 2010-এ যেখানে 75% এনরোলমেন্ট অর্থাৎ স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের যাওয়ার ব্যাপারে নিশ্চিত করার কথা ছিল, সেখানে আমরা 2010-এর অনেক আগে 2005-এ 90% বেশি আমরা ইতিমধ্যে অর্জন করেছি। এগুলো আমাদের জানতে হবে। মোট মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি দিয়ে এবং ফ্রি এডুকেশনের ব্যবস্থা করে এদেশের মেয়েদের মহিলা সমাজের মধ্যে ব্যাপক
একটি পরিবর্তন আনয়ন করেছেন। আজকে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, গ্রামগঞ্জে যান, দেখা যাবে যে মেয়েদের ছেলেদের সাথে সাথে প্রায় 50% মেয়েরা আজকে লেখাপড়া করছে। এই লেখাপড়া করার মাধ্যমে মহিলাদেরকে এদেশে ক্ষমতায়ন করার ব্যাপারে বেগম খালেদা জিয়া যে যুগান্তরী পদক্ষেপ রেখে গেলেন, এটাকে কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। এই সকল অর্জন আমাদের রয়েছে। এই অর্জনগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে, সময় নেই। আপনাদের ফোল্ডারে যে বইগুলো দেওয়া আছে, এখানে সমৃদ্ধির মহাসড়ক একটি বই আছে, আমাদের 3 বছরের কর্মকাণ্ড এখানে লিপিবদ্ধ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ 3 বছর পূর্তিতে দিয়েছেন, সেটার মধ্যে তথ্য রয়েছে। এছাড়া ছোট ছোট কিছু লিফলেট এবং কাগজ রয়েছে, প্রত্যেকটাতে আমাদের বক্তব্য রয়েছে। আমরা গত 3.5 বছরে কি করেছি আর বিরোধী দল কি করেছে, এগুলো পড়ালেখা করে আপনারা জনগণের মধ্যে এগুলো ছড়িয়ে। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বারবার বলেছেন যে আপনারা নেতা, তাই নেতাদের দায়িত্ব হচ্ছে আমাদের এগুলো জানতে হবে, জেনে জনগণকে বুঝাতে হবে। আপনারা হচ্ছেন সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন। আপনারা হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাথে জনগণের সাথে সেতু বন্ধন। আপনাদের ভিত যত শক্তিশালী হবে, বিএনপির তত শক্তিশালী হবে, কারণ আপনারাই হচ্ছেন বিএনপির তৃণমূলের পর্যায়ের নেতা এবং তৃণমূল পর্যায়ের আপনারা হচ্ছেন স্তম্ভ। তাই এই স্তম্ভ শক্তিশালী হলে অবশ্যই বিএনপি শক্তিশালী হবে। আমি আরেকটি কথা বলতে চাই, অনেকে বলেন আমরা সরকারি দল। আমি বলতে চাই যে এটা সঠিক নয়। আজকে যে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত, এটা আপনাদের দলের সরকার। তাই দল প্রথম, দলের সরকার, সরকারি দল আপনারা নন। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। তাই এই দায়িত্ব সম্বন্ধে তারেক রহমান অনেক বক্তব্য রেখেছেন, আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই। আমি আরেকটি বিষয় আপনাদের একটু স্মরণ করে দিতে চাই। আজকে যখনই দেখা যায় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার ব্যাপারে, মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঠিক এক ষড়যন্ত্রের শিকার। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যখনই জাতীয়তাবাদীরা ক্ষমতায় এসেছে, তখনই দেশের অর্থনীতি উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, সর্বক্ষেত্রে উন্নতি হয়েছে, উন্নয়ন উৎপাদনের রাজনীতি হয়েছে। আমরা 91 থেকে 96 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন এই বাংলাদেশকে উদীয়মান ভেগের দেশ নামে পরিচিত করা হয়েছিল, এমার্জিং টাইগার। কিন্তু আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিয়েছে। আবার যখন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, আবার বাংলাদেশে স্থিতিশীল অর্থনীতি সৃষ্টি হয়েছে। আমাদের মুদ্রা আমরা আজকে আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত করে টিকে রয়েছি। আমাদের আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ করেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে যে আজকে দেশ বিদেশ থেকে বিনিয়োগ বাড়ছে, এমনকি ভারতের টাকাও এদেশে এসে বিনিয়োগ করার জন্য আজকে চেষ্টা চালাচ্ছে। অতএব যখনই দেশ এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র হয়। যারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না, দেশের উন্নয়ন উৎপাদন এগিয়ে যাচ্ছে চায় না, তারা এদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে গিয়ে বিদেশে অপপ্রচার করে। বিরোধী দলের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা গত নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে বিদেশে গিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক, বাংলাদেশে তালেবান আছে, বাংলাদেশের লাদেনের সমর্থক আছে, বাংলাদেশ সন্ত্রাসী, এরকম বহু কথা বলতে চেয়েছিল, কোনটা কেউ বিশ্বাস করে নাই। সর্বশেষ চিঠি দিয়ে জাতিসংঘে লিখেছে যে বাংলাদেশকে যেন সহযোগিতা করা না হয়। এই সকল কথাগুলো, এই সকল কাজ এবং দেশের মধ্যে হরতাল যিনি বলেছিলেন, তিনি বিরোধী দল গেলে হরতাল দেবেন না, এ পর্যন্ত প্রায় 52টা হরতাল তারা দিয়েছে। হরতাল দিয়ে অরাজকতা সৃষ্টি করে পাঁচকে নিরীহ মানুষকে জানিয়ে আজকে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, অর্থনীতিকে ধ্বংস করতে চায়, জনগণকে ক্ষতি করতে চায়। বিদেশে গিয়েও দেশ এবং জনগণের বিরোধিতা করতে, বিরুদ্ধে কথা বলছে। তাই আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের পক্ষে একটি পক্ষ শক্তি,
আর বাংলাদেশের একটি বিপক্ষ শক্তি, যারা বাংলাদেশের বিপক্ষ শক্তি বাংলাদেশকে অন্য একটা দেশের বাজারে পরিণত করতে চায়, অন্য একটা দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। আজকে আওয়ামী লীগ সে বাংলাদেশের বিপক্ষ শক্তির নেতৃত্ব দিচ্ছে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আজকে নেতৃত্ব দিচ্ছে দেশের দেশপ্রেমিক দেশের পক্ষের শক্তি। আর আরেকটি শক্তি আছে ছাগলের দ্বিতীয় বাচ্চার মতো, এটার প্রভাব একটু এখানে রংপুরে এসে আমরা এসব কথা শুনি, অন্য দেশে কিন্তু গিয়ে এই যে দ্বিতীয় বাচ্চার অস্তিত্ব কোথাও দেখা যায় না, রংপুরে কিছু এখনো আছে। ছাগলের দ্বিতীয় বাচ্চার অবস্থাটা যখন দুইটা বাচ্চা ছাগলের দুধ খায় তখন দ্বিতীয় বাচ্চা লাফালাফি করা ছাড়া কিছু থাকে না। আমি যে উদাহরণটি দিলাম যে বাংলাদেশে আজকে একটি হচ্ছে বাংলাদেশের পক্ষ শক্তি আর একটি বিপক্ষ শক্তি, আর আপনাদের খাওয়াও যে পার্টির নেতা দ্বিতীয় যে একটি শক্তি, তারা যে কোন পক্ষে আছে এখনো কিন্তু জনগণ ভালো করে বুঝতে পারে না। তবে সময় আসবে, বুঝতে পারবে, তখন জনগণ অবশ্যই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের পক্ষে অবশ্যই জনগণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কখনোই, এটা আমার মনে হয় আর কোনোদিন সম্ভব নয়। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক বাংলাদেশের বিপক্ষ শক্তিকে এদেশে শক্তিশালী করা কখনো সম্ভব হবে না, যতই তারা অপচেষ্টা করুক না কেন। আজকে আমি আর দীর্ঘ বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বৃহত্তর রংপুর, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, এই বৃহত্তর রংপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির একটা ঘাঁটি ছিল। মাঝপথে কিছু ভুল বুঝাবুঝির কারণে, কিছু আবেগের কারণে হয়তোবা কিছুটা ব্যত্যয় ঘটেছে, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, তাই আজকে আবেগ এবং নানা ধরনের যে ইমোশন বা ভাইরাস আজকে রংপুরবাসী বুঝতে পেরেছে যে সেটা রংপুরবাসীর কোন উপকারে আসেনি। তাই রংপুরবাসী, বৃহত্তর রংপুরবাসীকে আমি পরিশেষে আহ্বান জানাতে চাই যে অতীতের যে আবেগ, অতীতের যে ধরনের আবেগ চালিত হয়ে রংপুর, বৃহত্তর রংপুর পিছনে পড়ে গেছে, ভবিষ্যতে যেন সেই ব্যাপারে আপনারা হুঁশিয়ার থাকেন। তাদের কোন বক্তব্য, তাদের কোন মায়াকান্নাকে আপনারা প্রশ্রয় দেবেন না। বৃহত্তর রংপুরের উন্নয়ন উৎপাদন হল প্রথম, গণতন্ত্রকে রক্ষা করা হল প্রথম, স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে রক্ষা করা হচ্ছে প্রধান কাজ। তাই যে পক্ষে থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হবে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে, সেই পক্ষ অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা এখনো যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে এসে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আগে যেভাবে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এই রংপুর, বৃহত্তর রংপুরে যে ধরনের সংসদ শক্তিশালী ছিল, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা যেভাবে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আগামী দিনে শহীদ জিয়ার সময়ে রংপুরে যেভাবে বৃহত্তর করবেন। আর এই সময়ের মধ্যে আগামী 1.5 বছরের মধ্যে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য আপনারা যে সকল দাবি দেওয়া এখানে উত্থাপন করেছেন, এখানে আমি রয়েছি, এখানে আজকের সভাপতি রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, মন্ত্রীবর্গ রয়েছে, আমরা সকলে মিলে আমরা উন্নয়ন উৎপাদনের সাথে রংপুরে আপনাদের যে প্রাণীর দাবিগুলো সেগুলো আমরা ইনশাআল্লাহ পূরণ করবো। আপনারাও ইমোশন অর্থাৎ আবেগ থেকে জনগণকে বের করে এনে উন্নয়ন উৎপাদনের পথে বেগম খালেদা জিয়ার হাতকে, দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য গ্রামে গঞ্জে আপনারা কাজ করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বৃহত্তর রংপুর বিএনপি জিন্দাবাদ। প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা উপহার আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণে সাফল্য মণ্ডিত হয়েছে।
একটু আগে আপনারা শুনেছেন যে আমাদের পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আপনারা যারা এই বিএনপির পতাকাকে জীবনের ঝুঁকি নিয়ে পথ করে রেখেছেন তাদেরকে এই কাজের স্বীকৃতি স্বরূপ পদক পাঠিয়েছেন। যে পদক আজকে আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান নিজ হাতে আপনাদের কাছে পৌঁছে দিলেন। এটি আমার মনে হয় সকল স্তরের কর্মীদের জন্য একটি বিরাট আনন্দের এবং খুশি জীবনের একটি বিরাট স্বীকৃতি। আমরা অতীতের কোন সময় এই রাজনীতি করাকালীন অবস্থায় কোন পদক বা এই ধরনের কোন এই মিলন মেলা ভেঙে যাবে, কিন্তু আমাদের মনে দাগ কেটে থাকবে অনেক দিন। আমরা বৃহত্তর রংপুরের এই তিস্তা বিধৌত অঞ্চলের ভয় অঞ্চলের সকল মানুষ আজকে জমায়েত হয়েছি, সমবেত হয়েছি কিভাবে বিএনপিকে আগামী দিনে সংগঠিত করা হবে। তো আমাদের যে নিয়ম থেকে একটু বলে নেই আপনাদের, যে মঞ্চের দক্ষিণ দিক থেকে আমরা যখন আপনাদের আহ্বান জানাবো তখন সকল সভাপতি, জেলা সভাপতি, থানা সভাপতি, পৌর সভাপতি, ইউনিয়ন সভাপতি এক লাইনে দাঁড়িয়ে যাবে। তারপরে আমরা আপনাদের যারা সিনিয়র সহসভাপতি যত সহসভাপতি আছেন ওনারা দাঁড়িয়ে যাবে এবং সাধারণ সম্পাদককে যখন আমরা আহ্বান জানাবো তখন সাধারণ সম্পাদকরা দাঁড়িয়ে যাবে। যখন সাংগঠনিক সম্পাদককে আমরা দক্ষিণে লাইনে দাঁড়িয়ে যাবেন, বাকি সবাই এখানে বসে থাকবেন এবং সকল জেলার দক্ষিণে সুন্দর করে সারিবদ্ধ দাঁড়িয়ে যাবেন। আর এখানে আপনারা সবাই বসে থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানের মাঝে আমাদের লালমনিরহাট জেলাবাসীর পক্ষে আজকে অংশগ্রহণকারী ভাই ও বোনদের জন্য লালমনিরহাটবাসীর একটি আন্দোলন আমরা সূচনা করেছি। সেই আলোকিত লালমনিরহাটের প্রতীক হিসাবে, সিম্বল হিসাবে প্রত্যেক অংশগ্রহণকারী ভাই ও বোনদেরকে আমরা কি করি ছাতা উপহার দিব। যে ছাতা আগামী দিনে এই বৃহত্তর রংপুরের ঝড় বৃষ্টি ঠান্ডা আপনাকে আশ্রয় দিবে, অবসর বাণী শোনাবো। আমি এই ছাতা প্রদানের অনুষ্ঠানটি আমাদের আজকে সভাপতি ওনার হাতে দিয়ে, প্রধান অতিথির হাতে দিয়ে আমরা পরিচালনা আপনাদের হাতে পৌঁছে দেব। সুতরাং আমি অনুরোধ জানাবো, এখানে আমাদের যথাযথ শিল্পীবৃন্দ প্রস্তুত আছে, তারা সুরের মূর্ছনা দিয়ে আপনাদের এই অনুষ্ঠানটাকে আরো বেশি বেশি করে উপভোগ করে তুলবে। সুতরাং যারা বসে থাকবেন তাদের আমার মনে খুব বেশি কষ্ট হবে না। প্রিয় নেতৃবৃন্দ, সবাই বলতে করুন, শুধুমাত্র সভাপতি মহোদয়রা এখন লাইনে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ছাতা প্রদান করা হয়েছে। এখন যারা অসাধনবাদী তুলু তিনি আমরা এখন করতে চাই
আপনারা লাইন এসে সুশৃঙ্খলভাবে আপনারা মঞ্চ এসে
তোমাদের সালাম জানান তুমি
আমরা একসঙ্গে একটু ছবি মিনিট হলে হয়
মনে হয় আচ্ছা স্যার 11টা 12টা 1টা 2টা 3 দেখেন উত্তরে এই সকলের প্রচেষ্টা যে রেকর্ড তৈরি হয়েছে আমার মনে হয় বৃহত্তর রংপুর জেলায় এবং সারা বাংলাদেশে আগামী কয়েকদিন ধরে লালমনিরহাটের এই সম্মেলনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকবে। তারপরও আমি সকল কর্মীদের নিয়ে খুব শীঘ্রই আমি আমার পক্ষ থেকে সকলকে একটা গ্রান্ড রিসিপশন দিই। সেদিন আমরা তিস্তা ব্যারেজে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই মিলিত লালমনিরহাটের প্রতীক ছাতা একটি করে উপহার দিব এবং যে পোশাক আমার পক্ষ থেকে দেওয়া আছে, যে ক্যাপ দেওয়া আছে, এটি একটা পার্টির প্রতীক এবং আমার মনে হয় আমরা আজকে এলোমেলো করে যদি করতে চাই, অনেকে এখানে নাই, অনেকে মন খারাপ, ওই জন্য তালিকাটা আমার কাছে আছে। সেই তালিকা মাফিক আজকে বিশেষ করে আমাদের জাসাসের শিল্পীবৃন্দরা তারা যে গান পরিবেশন করেছে এই গান শুনে উনি অভিভূত হয়েছেন এবং বারবার ওখান থেকে আমাকে বলতেছে খালি আমাকে ঘিরে সব গান লিখছেন নাকি আপনারা। আমি যে না, সবারই নামে লেখা আছে। তো সেজন্য ওই শিল্পীদেরকেও আমরা ওই দিন আমাদের অনুষ্ঠানে নিয়ে যাব, তারা গান পরিবেশন করবে, তাদেরকেও সেদিন আমরা একটা বড় ধরনের সম্বর্ধনা দিয়ে দেব। সবারই এই পরিশ্রম, যার কারণে এখন অনেকে আমাদের মাঝে নেই, অনেক নেতারা বাইরে কাজ করতেছে, রাস্তায় কাজ করতেছে। এই জন্য আমরা আজকে সবাই ক্লান্ত হওয়ার কারণে আমি মনে করি যে আজকের ওই অনুষ্ঠান আমরা বাড়াবো না, তবে আমি ঢাকা ফিরে 1 সপ্তাহের ভিতরে তারিখ জানাবো, সেই তারিখে আমরা সবাই যাব তিস্তা ব্যারেজে। সেদিন সারাদিন অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, খেলাধুলা হবে। ঠিক আছে? তাহলে হেপিপুরে নাকি লালমনিরহাটের একদম লালমনি আমার লালে বরাবে এবং এমন কোনো অতিথি নাই যেনারা অভিব্যক্তি ব্যক্ত করে নাই যে এত সুন্দর ডিসিপ্লিন, এত বর্ণাঢ্য আয়োজন আরো কোথাও করা সম্ভব হবে কিনা। তো খুব গোপনে প্রচার না করে আমি দীর্ঘদিন পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনার বাস্তবায়ন সকল নেতা কর্মীর মাধ্যমে এখানে বাস্তবায়িত হয়েছে। তো আমি আর আজকে মনে হয় যে আমাদের এইখানে সবাইকে ছুটি দেওয়া উচিত, যেহেতু এই ডেকোরেটর তার কাজ করবে। তবে আমি মনে করি যে আমাদের যে সমস্ত কর্মী ভাইরা কাজ করছে তাদের জন্য রাতের খাবার আমরা দিব। তো আমি দেখি প্যাকেট নিয়ে আসা সম্ভব হলে সবাই খাবারটা তোমরা সুশৃঙ্খলভাবে নিয়ে তারপর তোমরা সবাই বাড়ি গিয়ে দেখুন।